সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ এবং আশা করছি একটা সপ্তাহ আপনারা অনেক ভালো ছিলেন এবং সবসময় যেমন ভালোর দলে থাকেন তেমন ভালোর দলেই ছিলেন। এবং আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করব উইথ সাম নিউ গেস্ট এবং তারা তাদের ঘটনা শেয়ার করবেন। আমাদের কাছে কিছু অডিও ক্লিপ রয়েছে, কিছু ইমেল রয়েছে যেগুলো আমরা পড়ে শোনাতে চাই আপনাকে এবং আশা করছি সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে এবং জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো আশা করছি, যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফেসবুকে লিখবেন এবং জানাবেন আপনার ঘটনা, আপনার ঘটনা ইমেইলের মাধ্যমে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু জানাবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। ওকে, এট ফার্স্ট স্টেট মাই সালাম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাকিব। তো বলতেছে আমি তো জমিতে দেখতে আসছি যে ঠিকভাবে পানিগুলো যাচ্ছে কি যাচ্ছে না। তো বলছে আপনি তো প্রায় নদীর কাছে চলে আসছেন, নদীর আশেপাশে কোনো জমি নেই, আপনি কই যাচ্ছেন? তারপরে উনি তখন ওনার ঘোটা কেটে যাওয়ার পর ওনাকে শেয়ার করে না যদি ভয় পেয়ে যায়। তারপরে ফজরের সময় উনি বাসায় এসে কাউকে কিছু বলে না। তো না বলার পর আবার প্রায় 3-4 সপ্তাহ সব ওকে ছিল। তো তারপরে ওনার ওয়াইফ সেম জিনিসটাই দেখে। তো একদিন রাতে প্রায় হচ্ছে ফজর আজানের আগে ওনার হাজবেন্ড ফজর আজানের সময় আসে বাসায়। তো আগে কেউ দিন টোকা দিছে দরজায়, টোকা দিয়ে ওনার টোনটা এরকম ছিল, ওনার হাজবেন্ডের টোনে ওনাকে কল করছে যে দরজাটা খুলো, আমি আসছি। তারপরে উনি দরজাটা খুলে, তো আগে তো গ্রামে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, বাট হ্যারিকেন নিয়ে যখন বাইর হয়, তো বাইর হওয়ার পরে ওনার হাজবেন্ডকে উনি ডাকছে যে তুমি কোথায়। তো তারপর ওনার হাজবেন্ড উনি ভাবছে হয়তো বা ওয়াশরুম গুলো একটু দূরে হয় গ্রাম অঞ্চলে, আপনি জানেন, তো উনি ভাবছে হয়তো বা উনি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেছে। তো উনি যখন ওয়াশরুমে যায় দেখে যে ওখানে কেউ নেই। তো উনি বললো যে উনি কি আমার সাথে এই ধরনের ফান করতে পারে, বাট উনি তখন রুমে ব্যাক চলে আসে। তো আসার পর ওনার হাজবেন্ড সেদিন ফজর আজানের সময় আসেনি, উনি একটু প্রায় 7টা-7:30টার দিক বাসায় আসে। তো উনি বলে আচ্ছা তুমি তো কালকে আসছো। তো বলে না আমি তো আসিনি। তো তুমি আসলা, তুমি আমাকে ডাকলা, আমি দরজা খুললাম, খুলে দেখি তুমি নেই, তো তুমি আমার সাথে এই ফানটা কেন করলা? তো ওনার হাজবেন্ড ওনাকে রাগারাগি করে, তোমাকে তো আমি একদিনেই বলছি যদি কেউ ডাকে তুমি খুলবা না, আগে জানানো যে দেখবা, কনফার্ম হবা, দেন তুমি দরজা ওপেন করবা, তার আগে তুমি কেন খুলছো? ওনার হাজবেন্ড অনেক বকাঝকা করে। তো সেদিনের মতোই যায়, বাট এটা যে ভয়াবহতা সামনের দিকে আরো অনেক একটা করুন, সেটা ওনার স্ত্রী সেটা আগে থেকে করতে পারেনি, উনিও পারেনি। তো একদিন ওনার স্ত্রীকে উনি বলে যায় যে আজকে আমি বাসায় এসে ফজরের নামাজ পড়বো। তারপরে উনি চলে যায় ওনার ওখানকার কাজ শেষ করে। তো ওনার ওয়াইফ আজান দিচ্ছে, তা উনি বলতেছে উনি তো বলে গেছে যে উনি ফজর আজানের সময় আসবে না। উনি যখন রেফারেন্সটা দেন ভাই, তখন উনি ওই কাছে যান আর কি, কবিরাজের কাছে। তো কবিরাজ যেটা ওনাকে ইনফর্ম করে যে আপনার রুমে আপনার হচ্ছে একটা বক্সের মধ্যে একটা ছোট একটা পুতুল আছে। আমি এটা করে আসছি যে উনি একটা ওনার ঘরে ওই ফার্স্ট টাইম যখন উনি ওই জিনিসটা দেখছেন, তো উনি একটা পুতুল পাইছেন, ছোট্ট খুবই ছোট আকৃতির একটা পুতুল। তো ওই পুতুলটা উনি ঘরে এসে রাখেন, বাট ওনার ওয়াইফ জানতো না। তো তখন হুজুর বলে ওই পুতুলটা হচ্ছে আপনি একটা ছোট্ট একটা ব্যাগে করে ব্ল্যাক কাপড়ের একটা ব্যাগ তৈরি করবেন, তৈরি করে ওই ব্যাগে করে আপনি পুতুলটা হচ্ছে ওই নদীতে ফেলাই দিবেন। তো ওনার ওয়াইফ হচ্ছে পুতুলটাকে একটা ব্ল্যাক কালারের করে উনি তারপরটা ফেলাই দিয়ে আসেন। তো তারপর থেকে ওনার বাড়িটারি বন্ধ করে দেওয়ার পর সবকিছু ওকে ছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে এই ঘটনাটি। এবং এরপরে আমরা কিছু ইমেল আমরা কিছু আপনাদের কমেন্ট পড়বো এবং যেগুলো আপনারা ফেসবুকে পাঠাচ্ছেন। আমাদের দুটো পেজ আছে, আগেও বলেছি এখনো বলছি যে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/realfurti and www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আহমেদ শাকিল আমাদের লিখেছেন যে পড়তে শুরু করলাম, সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো প্রচুর পরিমাণে কমেন্ট। মোহাম্মদ বাদশাহ ফয়সাল আমাদের সঙ্গে আছেন আহমেদ রহমান সুমন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রিয়াদ হাবিব পিয়াল, ম্যাশ রায়হান আমাদের সঙ্গে আছেন, MR মিলন খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন শুভ, এছাড়াও MR মিলন আমাদের সঙ্গে আছেন সাবরিন ইসলাম তামিম,
এবং তামিম বাগেরহাট থেকে শুনছেন। ফারহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন। শেষ বিকেলের আলো আমাদের সঙ্গে আছেন। কাজল সন্ধ্যা আমাদের সঙ্গে আছেন। লাবিবা বিনতের লাবণী রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তসলিম মাহমুদ হৃদয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়ামিন এলান, আমাদের সঙ্গে আছেন রাসেল চৌধুরী, এমডি জুবায়ের, ইয়ামিন আমাদের সঙ্গে, এমডি শাকিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মাহমুদ শিহাব, মোহাম্মদ আল ফাহাদ আমাদের সঙ্গে আছেন। সেলিনা পারভেজ আমাদের সঙ্গে আছেন। আহমেদ মুন্না আছেন আমাদের সঙ্গে। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর রহমান তনয়, আমাদের সঙ্গে আছেন রিয়া মনির রিয়া, আমাদের সঙ্গে আছেন রানা, আছেন আমাদের সঙ্গে আতিফ আসলাম, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশিকুর রহমান আশিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে ইনোসেন্ট ফাহিম, আছেন গোবিন্দ, আমাদের সঙ্গে আছেন পাপ্পু জয় সহ আরো অনেকে, আবির হাসান আজমুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। এবং আশা করছি যে আপনারা সবাই এখনো পর্যন্ত এনজয় করছেন আমাদের এই এপিসোডটি, এবং আশা করছি পরবর্তীতেও যে ঘটনাগুলো আসবে সেই ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দেবে। একটা ছোট্ট ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা সবাই নিশ্চয়ই মানে ভালো আছেন এবং মন মাতানো মানে আপনাদের যেরকম চাই সেরকম ধরনের গান মানে এই মুহূর্তে ভূত এফএমের ঘটনাগুলো শুনছেন। এবং এই সময় একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আসছি ডুয়েট গাজীপুর থেকে। জি। তো আমি যে গল্পটা বলবো এটা আমার এলাকার চাটমোহর পাবনার, আর এটা আমাকে বলছে আমার সিনিয়র স্যার মাসুদুর রহমান। তো ঘটনা হচ্ছে 2006 সালের। তো আমার স্যার, বলি যে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো পাবনার থেকে ঢাকাতে থাকতো বাসাতে। তো উনি জব করতে করতে হঠাৎ 2 দিনের ছুটিতে বাসায় যায়। তো বাসায় যেতে রাতে পৌঁছায়, বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পরে তো ঘুমায়, অনেক রাতে পৌঁছানোর পরে ঘুমায়। এখন ঘুমে আনুমানিক ভোরবেলাতে হঠাৎ করে স্যার একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে এরকম যে কেউ বলতেছে যে মানে আজান দিছে আর কি, আজান দিছে, যে আজানে একটা মানে শোক সংবাদ আসছে একটা। স্বপ্নটা এরকম ছিল যে শোক সংবাদ, তিনি কেউ একজন মারা গেছে। তো এই শোক সংবাদ শোনার পরে মানে স্যারের ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে স্যার এখন ফ্রেশ হলো। এখন ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে, মানে সত্যি এলাকার থেকে, ওই মসজিদ থেকে, মানে ওই যেই স্বপ্নটা দেখছে স্যার, ঠিক সেই স্বপ্ন, হ্যাঁ হুবহু সেই স্বপ্নটাই মানে বলতেছে মসজিদ থেকে যে একটি শোক সংবাদ, অমুক মারা গেছে, তো ওনার জানাজা হবে মানে 4টা-5টার দিকে, অর্থাৎ আসরের নামাজের পরে। তো আমাদের ওখানে একটা কলেজ ছিল, এই কলেজের মাঠে অনুষ্ঠিত হবে জানাজা নামাজটা। তো জানাজা নামাজটা এখন যখন ওই লোকটা মারা গেছে, তো ওই স্যারের আম্মু ওই লোকটাকে খুব চিনতো, এবং ওই লোকটা ভালো ছিল এরকম। তো স্যারের আম্মু স্যারকে বললো যে স্যার যেহেতু ছোট ছিল, যে তুই একটু ওই লোকের জানাজাতে একটু অংশগ্রহণ করিস, যেহেতু স্যার কিন্তু 2 দিনের ছুটিতে আসছে। তো আচ্ছা ঠিক আছে, এখন স্যার ওইটা আমলে নিচ্ছে। তারপর স্যার থিঙ্কিং করতেছে কি ব্যাপার আমি বুঝলাম না, আমি স্বপ্ন দেখলাম একটা, সেটাই আবার বাস্তবে প্রকাশ হলো। তো একটা কিউরিওসিটি, আচ্ছা ঠিক আছে আমি জানাজাতে থাকবো, মানে শেষ পর্যন্ত থাকবে। তো সচরাচর জানাজা হইলো। জানাজার পরে এখন গোরস্থানে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে গেছে, স্যারও গেছে। তো জানাজা করার শেষে মাটি দেওয়ার পরে যেটা হয় আমাদের দেখা যাচ্ছে কি যে মানে কবরটা অনেক মানে করে, অনেক বাঁশ কেটে, তারপরে কি মানে চাটাই চাগাড়ি যেগুলো বলি আমরা,
তো ওগুলা দিয়ে খুব সুন্দরভাবে সাজালো, মানে সাজায় ইয়ে করে কবরটা প্রস্তুত করে। তো ওইখানে আমাদের মানে যে ইয়েটা ছিল, হুজুরটা ছিল জানাজার নামাজটা পড়ায়, ইনস্ট্যান্ট হুজুর কিন্তু কবরের ওখানে দাঁড়ায় আছে, দেখতেছে যে কবর প্রস্তুত করা ঠিক হয়েছে কিনা। তো যেহেতু হুজুর মানে জানাজা পড়াইছে এবং ওই লাশ দাফন দেওয়া মানে শেষ পর্যন্ত কিন্তু হুজুরের মানে দায়িত্ব থাকে এরকম। তো এখন হুজুর মানে কবর কমপ্লিট হয়েছে আর 10 থেকে কি 15 সেকেন্ড পরেই মানে মুনাজাত করবে। এটা মানে আমাদের ইসলামে এরকম নিয়ম আছে যে কবর দেওয়ার পর সাথে সাথেই মানে বেশি দেরি মানে করতে হয় না, দেখা যাচ্ছে কি যে কিছুক্ষণ পরেই মানে মুনাজাত ধরতে হয়, তো দোয়া করতে হয়। তো এখন ঠিক যে মুহূর্তে মুনাজাত করবে মানে কে জানি ওই মানে যে হুজুরটা জানাজা পড়াইছে পিছন থেকে কে জানি একজন মুনাজাত ধরছে আর কি। তো এইটা আর কি কেউ বুঝতে পারেনি, মুনাজাতটা অনেক বড় হয়েছে, মুনাজাত মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মুনাজাতটা। তো এখন মুনাজাত হয়েছে, এখন দোয়া হচ্ছে, এখন কেউ কিছু বলতে পারছে না। কিন্তু যখন এট দ্য টাইমে সবাই বিরক্তি হয়েছে তখন একজন বলে ফেললো যে হুজুর একটু মানে দোয়াটা একটু শর্ট করে করেন। তখন কিছুক্ষণ পরে আবার মানে দোয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, দোয়া শেষ হওয়ার পরে এখন হুজুর কিন্তু সামনে যে হুজুরটা ছিল জানাজা নামাজ পড়াইছে সেই হুজুর কিন্তু দোয়া করে মানে দোয়া মুনাজাতটা ধরে নেই। সে হুজুর পিছন থেকে ঘুরে বলছে, আচ্ছা কে কোন হুজুর বা কে এই দোয়াটা ধরলোটা কে? তখন বাকি মুসল্লিরা যারা পিছনে ছিল তারা বললো যে হুজুর এটা তো আপনি হুজুর, আপনি নামাজ জানাজা নামাজ পড়েছেন, এটা তো আপনি ইয়ে করবেন, আপনি তো মুনাজাত ধরছেন। তো হুজুর না, আমি তো মুনাজাত ধরিনি, আমি তো মুনাজাত ধরলে এত বড় করার তো কোনো মানে প্রশ্নই আসে না। তো কে ধরাইছে? হুজুরেরও কিন্তু রাগ আছে যে কে এরকম একটা রাগারাগির পড়ায় একটা পর্যায়ে সবাই বললো, মুসল্লিরা বলেছে যাই হোক যেটা হওয়ার হয়েছে, এখানে রাগারাগি করে কোনো লাভ নাই, হয়তো গায়েবী ভাবে কোনো একটা লোকটা ভালো ছিল যেহেতু হয়তো এরকম একটা মানে কোন একটা ফেরেশতা হয়তো এরকম একটা মানে মিরাকেল একটা ঘটনা ঘটছে। তো যাই হোক, এই বিষয়ের পরে ওই দিন বড় ভাইটা ইনস্ট্যান্ট ছিল, তার ঠিক 1 বছর পরে একই ডেটে অর্থাৎ 7 সালের একই ডেটে ভাইটা আবার ছুটি পায়, এরকম জবের ইয়ে করার পরে ছুটি পায়, আবার সে বাসায় আসে। কিন্তু সে যে ওই একই ডেটে আসতেছে এটার ভাইয়া জানে না, সেটা ভাইয়া জানে না, এটা পরে জানতে পারে, সে বাসায় আসার পরে জানতে পারে। তো যেহেতু সে জানে না, সে ট্রেনে আসবে, জব করছে মানে অফিসে কাজ করছে, বিকাল দিয়ে কাজ করে বের হয়েছে সন্ধ্যার আগে। তো ওইখানে তো আর কোনো মানে ট্রেনে যাবে বাসাতে, এখন ট্রেনে করে বাসাতে যাবে কিন্তু ওইখানে কোনো বসার মতো মানে স্ট্যান্ডিং টিকিট কাটছে কিন্তু বসার কোনো সিট পায়নি। তো যে লোকটা মারা গেছে, ওই যে মারা গেল জানাজা এবং কবর দিল, ভাইয়া কিন্তু ওই লোকের চেহারাটা দেখেনি। আর যেহেতু ভাইয়া অনেকদিন পর পর মানে বাসায় যায়, হয়তো চেহারা দেখলে চিনতে পারে, হয়তো নাম জানে না, অথবা নাম শুনলে চিনতে পারে, চেহারা জানে না, এরকম হতে পারে বলে। তো যে স্টেশনে আসলো সেই স্টেশনে ওই লোকটাকে দেখছে, দেখার পরে চিনতে পারছে যে হ্যাঁ এই তো আমার এলাকার আঙ্কেল। তো এলাকার আঙ্কেলটা যে কথাটা বললো, এখন এলাকার আঙ্কেল ওকে দেখেও চিনতে পারছে, হ্যাঁ কি খবর তুমি এখানে? তো বললো যে এই বিষয়, আমি তো এখানে থাকি, এখানে জব করি, তো আমি বাসায় যাচ্ছি আজকেতে, ছুটিতে 2 দিন ছুটি পাইছি। তো আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল এবং যে লোকটা মারা গেছে ওই লোকটা সেই মানে 2007 সালের এই ভাইয়ের সাথেই দেখা। তো ভাইয়া তো দেখেনি, চেনেও নাই, তো ওইভাবে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে একসাথে যাই। তো ওই আঙ্কেলের আবার টিকিট কাটা ছিল, অ্যাডভান্স টিকিট, সিটিং মানে সিট সহ। তো আঙ্কেল আবার কি করছে যে ঠিক আছে তুমি বসো, আমরা একসাথে যাই, পরে এরকম মিলেমিশে যেতে পারবো, বেশি দূরে না, কাছেই। তারপরে এইভাবে করে আসছে। মাঝখানে আসার পথে মাঝখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আঙ্কেল তার বিষয় বলছে, হ্যাঁ, তারপর আমার বড় ভাই তিনিও তার বিষয়ে আলাপ আলোচনা করছে। তো এইভাবে আস্তে আস্তে বাসায় পৌঁছালো, রাত তখন 2টার দিকে মানে বাসাতে আসছে। তো বাসাতে আসার পরে সেম মায়ের আম্মুর সাথে দেখা হলো, বাসাতে আসা আম্মু ছিল, স্যারের আম্মু থাকে। তো আম্মুর সাথে কথা বলতে বলতে বললো যে আজকে তো এই বিষয়ে একটা আঙ্কেলের সাথে আসলাম, তো আঙ্কেল তো আমাকে তার সিট সে নিজে না বসে, সে একবারও বসেনি, আমাকেই তার সিটটা দিল। তাই মনে করলাম হয়তো আমাকে ভালোবাসে বা স্নেহ করে, সেই হিসাবে আমাকে তার ইয়েটা দিছে। আমিও আঙ্কেলকে জোরাজোরি করছি বসার জন্য, বাস আঙ্কেল একটাবারের জন্য বসেনি, খালি আমাকে বসাচ্ছে। ইভেন যেগুলা স্টেশনের টপিকস আছে, টপিকস যেগুলো হয় সেগুলাতে আঙ্কেল আমাকে অনেক চিপস অথবা জুস, হ্যাঁ, এগুলা কিনে দিচ্ছে, আমি খাইছি। মানে আমাকে খুব আদর করতে করতে, নিজের ছেলের মতো আদর করতে করতে নিয়ে আসছে।
তো নিয়ে আসার পরে এই তো এগুলো বললো, এবং আঙ্কেলের যে ছেলের কিছু কথা বললো, তখন ওই আমার ওই বড় ভাইয়ের আম্মুটা বুঝতে পারলো যে এটা সেই 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটাই ছিল। 7 বছর আগে বলেছিলেন? না 2007 সালের ঘটনা। আচ্ছা আচ্ছা, 1 বছর আগে। 1 বছর আগে, হ্যাঁ, একই ডেটে, মানে মৃত্যুবার্ষিকী। তো সেই যে ঘটনাটা, মানে 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকের সাথে আছে। ওই সময় তো আমার ওই ভাইয়াটা আর কি জানাজা অংশগ্রহণ করছে এবং মাটি দিচ্ছে, কিন্তু চেহারা তো দেখেনি। আর ভাইয়া তো থাকে না এলাকায়, ঢাকাতে জব করে, সে মাঝে মাঝে যায় 2-1 দিনের ছুটিতে, হ্যাঁ। তো যার জন্য চেহারাও দেখতে পারেনি। ইভেন ওই যে ট্রেনে আসার পথে যে আলাপ আলোচনা হয়েছে, ওই আলাপ আলোচনায় কিছু বলছে, ওনার আত্মীয় রিলেটেড, ওই আঙ্কেলের আত্মীয় রিলেটেড কিছু কথা বলছে। তো ওনার আম্মাটা বুঝে ফেলছে যে এটা ওই লোকটাই। তখন আমার বড় ভাইয়ের আম্মু খুবই মানে হতভম্ব হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে 1 বছর আগে তুই, বললো ভাইয়াকে বললো যে তুই তো জানাজা করলি তোর আঙ্কেলের, এবং আজকে সেই আঙ্কেলের আবার হচ্ছে, মানে যেহেতু পাশাপাশি তো একদম বাড়ির পাশাপাশি, তো 1 বছর উপলক্ষে হয়তো দোয়া মিলাদ এরকম কিছু হয়, অনেকে আবার কালেমা এরকম কুরআন শরীফ খতম দেয়। তো সেই হিসাবে ওই আঙ্কেলের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু আঙ্কেল মানে ছোট বড় ভাইয়ের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু বড় ভাইয়ের আম্মু থাকে। যে বললো যে এই আঙ্কেল তোর 1 বছর, এই আঙ্কেলই মারা গেছে, তোর হয়তো খেয়াল নাই, মনে থাকিস না, এখানে আসিস না, আর যার জন্য তুই দেখিস নি। তখন বড় ভাই তো মানে খুব শক খাইছে যে কিভাবে সম্ভব এটা, মানে আমার সাথে এরকম হওয়ার কারণটা কি। সে একবার মানে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সেটা আবার বাস্তবে হলো, তারপর আবার জানাজাতে অংশগ্রহণ করে এরকম একটা মিরাকেল হলো, দেন আবার আজকে বাড়িতে আসলাম, এই ধরনের হওয়ার কারণটা কি। তখন বড় ভাইয়ার আম্মু বলল ওই রাতেই বলল যে দেখ, বিষয়টা হচ্ছে তুই যখন ছোট ছিলি, তোর ওই আঙ্কেলটা, মানে তোর যখন অসুখ হয়েছিল ছোটবেলাতে, অনেক অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করছিলাম, জ্বর, কিছু জ্বর হয় ছোট বাচ্চাদের, যেগুলো ডাক্তার ওষুধ এইগুলো কাজ করে না, হ্যাঁ, দেখা যাচ্ছে কি বনজ বা ভেষজ যদি ওষুধ আমরা খাওয়াই, এই ধরনের, অথবা কবিরাজ যদি ওষুধ খাওয়াই, তাহলে ওই ক্ষেত্রে মানে সেরে যায়। তো ওই আঙ্কেলটা নাকি কি জানি একটা গাছ, এরকম পাতা অথবা গাছের রস এরকম নাকি, মানে যখন দেখছে মানে আমার ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, মানে অনেক, মানে বড় ভাইটা মানে না বাঁচা এরকম একটা পর্যায়ে, তখন নাকি ওই আঙ্কেলটা বড় ভাইকে নিয়ে 1 দিন না 2 দিন কাছে রাখছিল, এরকম একটা রাখার পরে কিছু চিকিৎসার বনজ ভেষজ অথবা কবিরাজি চিকিৎসা করে তাকে সুস্থ করছে। তো যার জন্য বলা চলে কি সেই আঙ্কেলের ট্রিটমেন্টে তার নতুন লাইফ সে ফিরে পাইছিল। তো যেহেতু আঙ্কেল মারা গেছে, তো তখন মানে বড় ভাইয়ার আম্মুটা মানে বুঝতে পারছে যে যেহেতু এই বিষয়টা ছিল, তাহলে সেহেতু মানে বড় ভাইয়ের সাথে এরকম ঘটনাটা ঘটছে, মারা যাওয়ার পরেও 1 বছর পরেও তাকে হয়তো এইভাবে আসছে। ধন্যবাদ রাসেল ভাই, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কুয়াশায় মো এমডি মেহেদী হাসান সানি আমাদের সঙ্গে আছেন, মাজহারুল মোর্শেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, লিখেছেন অসাধারণ লাগলো। আসিফ হাসান মিরপুর 1 থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আবির হাসান আজমল, এবং আমাদেরকে শুভ মাহমুদ আছেন আমাদের সঙ্গে পল্টন থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিফাত আহমেদ শিপন, এমডি জুবায়ের রাজশাহী থেকে শুনছেন তিনি। মাহমুদ হাসান আমাদের সঙ্গে আছেন সিফাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাফিন আমাদের সঙ্গে আছেন, সাকিবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আলমগীর হোসেন মেহেদী রাজশাহী দুর্গাপুর থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বর্ণহীন আশিক খুলনা থেকে শুনছেন তিনি। আরমান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুনছেন তিনি। MSH সোহাগ গাজীপুর থেকে আছেন আমাদের সঙ্গে আছেন মুকুল, আমাদের সঙ্গে আছেন শফিক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্বপ্নের রাজকুমার, এমডি শাহরিয়ার তন্ময় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ রহমান সুমন, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, আহমেদ JN নজাহাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাব্বির রহমান তাসকিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাহাবুদ্দিন শুভ, এবং তিনিও রাজশাহী থেকে প্রচুর মানুষ শুনছেন। রনি রাজ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আশিকুর রহমান আশিক রাজশাহী থেকে। প্রিন্স ফারহান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। বিশ্ব সরকার আমাদের সঙ্গে আছেন, এমডি নাজমুল হক আমাদের সঙ্গে আছেন, শ্রাবণ ইসলাম শিহাব,
এছাড়া আমাদের সঙ্গে আছে এবং তিনি খুলনা বিএল কলেজ থেকে শুনছেন। এমজি মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন, কাল এক্সাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শেখ মাইন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আব্দুল কাইয়ুম, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন শেখ সাদি, আছেন শাহিন আমাদের সঙ্গে রাজশাহী থেকে শুনছেন। ভালো লাগছে ভাইয়া। ফুয়াদ হোসেন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এ বি নাজমুল হক হাবিব সহ আরো অনেকে। আমরা এখন বিরতিতে যেতে পারি, তাই না? কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমাদের আসলে বিরতিতে যাওয়ার কোনো এখন অপশন নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ঘটনা শোনাবো, একটা ইমেইল, এবং এই ইমেইলের ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনাবো। আশা করছি পড়বো কি পড়বো না সেটা ডিসিশন নিতে হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট নাও, মানে এই মুহূর্তে যদি আপনি পাঠান। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি আব্দুল্লাহ আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সানি ইসলাম, আর এইচ রাকিব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আবরার আহমেদ আসিফ, এমাদ হুসাইন জাহিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তসলিম মাহমুদ হৃদয়, মোহাম্মদ সিফাত জিয়ন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শুভ আচার্য, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সোহেল, আমাদের সঙ্গে আছেন মাইনুর ইসলাম, এমডি শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, ইয়াসিন শাফিন বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন, স্বপ্নের আমাদের সঙ্গে আছেন রায়হান মাহমুদ আয়ান বরিশাল থেকে আছেন। আমাদের সঙ্গে আছেন আলী চৌধুরী, লিখেছেন হাই। আমাদের সঙ্গে আছেন জুবাইর লিঙ্কন, আমাদের সঙ্গে আছেন লিখন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিম রহমান, আমাদের সঙ্গে আছেন জাদুকর, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, আমাদের সঙ্গে আছেন সাইমুম সাজিদ আছেন, আমাদের সঙ্গে এমডি শাওন আহমেদ, আমাদের সঙ্গে আছেন এমডি রনি, আছেন কামরুল হাসান চাঁদ, এছাড়াও কানন সরকার আমাদের সঙ্গে আছেন খিলক্ষেত থেকে, নিকুঞ্জ দুই, শাহরিয়ার আহমেদ শান্ত আমাদের সঙ্গে আছেন উত্তরা থেকে, আমাদের সঙ্গে আছেন রেজওয়ান রাবি, আমাদের সঙ্গে আছেন মুহিদ, এছাড়াও শাহরিয়ার শান্ত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শাব্বুর রহমান, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনারা যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের সঙ্গে, এবং আশা করছি যে এখানে লিখতে পারবেন আপনার কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না এই সম্পর্কে। আমরা একটা ছোট্ট খবর আপনাদের জানিয়ে দেব, সেটি হচ্ছে যে মন মাতানো সব মানে ঘটনা আপনারা শুনছেন, এবং আমি আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। যারা নতুন করে বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। এবং রোসা স্যানিটারি ওয়্যার্স এর রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব একটা ইমেইলে, এবং সেই ইমেইল না, আমরা চলে যাব একটা অডিও ক্লিপে, এবং অডিও ক্লিপ শেষ করে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই 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 জানাবেন অডিও ক্লিপটি কেমন লাগলো। এটি পাঠিয়েছেন তাপস ইউনাইটেড কিংডম থেকে, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড রেডিও ফুর্তি এফএম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাসেল ভাই, মাসুম ভাই আর সব লিসনার কেমন শুভেচ্ছা। আমি তাপস, আমি ইংল্যান্ডের কেন্ট থেকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। প্রফেশনালি আমি একজন লেকচারার, আর আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমার এক স্টুডেন্টের ঘটনা। তো 2010-11 সালের দিকে আমার ক্লাসে রাসিম নামে পাকিস্তানি একটা স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্ট হিসাবে রাসিম খুব ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাটেন্ডেন্স খুব ভালো, প্লাস রেজাল্টস খুব ভালো। তো সারপ্রাইজিংলি থাকবে। তো এইটা ছিল সিচুয়েশন, অ্যান্ড ইভেন্চুয়ালি আই লস্ট কন্ট্যাক্ট উইথ রাসিম। যে আমি জানি না ওর প্রবলেমটাকে আসলে রিজলভ করতে পারছিল কিনা, ওরা কি ইংল্যান্ডেই ছিল না ওরা পাকিস্তানে ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটা আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল, বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু, আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম, ঘড়িতে সময় রাত 1:04 এবং চলছে ভূত এফএম। আশা করছি যে এই যে ঘটনাটা আমরা শুনলাম একটু আগে, একটা লম্বা অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটি আপনারা অনেক পছন্দ করেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই একটা ঘটনা। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা বাংলাদেশের শুধু না, পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আপনাদের কাছেও হয়তো এরকম ধরনের ঘটনা আছে। সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে আপনারা বিভিন্নভাবে জানাতে পারেন। ইমেইল করে জানাবেন, কিন্তু বিভিন্নভাবে জানাতে পারেন। সেটা হচ্ছে আপনারা লিখে জানাতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে জানাতে পারেন, বাট আপনারা জানান আপনাদের ঘটনাগুলো। আমরা ভূত এফএম যতগুলো এপিসোড করেছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এত ঘটনা আসলে কি আছে কিনা। আমি সবসময় বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই দেশের যত মানুষ, আমরা যদি সেই মানুষের অর্ধেক ঘটনাও ধরি, আমরা যদি অর্ধেকেরও কম, আমরা যদি 8 কোটি ঘটনাও পাই, তাহলে কতগুলো এপিসোড চালানো যায় চিন্তা করুন। 1 কোটি ঘটনাও যদি পাই, তাহলেও কতগুলো এপিসোড চালানো সম্ভব। তো আমি জানি যে প্রত্যেকটা মানুষের কাছে, আমাদের চারপাশে যারা বাস করেন, তাদের প্রত্যেককে আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকের কাছেই একটা ঘটনা আছে। হয় তার নিজের, অথবা তিনি কোনো জায়গা থেকে শুনেছেন, তার কোনো রিলেটিভের, কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের, অন্য কারো, মানে আছে একটা ঘটনা, আপনি পেয়েই যাবেন। সো যে দেশে প্রত্যেকটা মানুষের একটা করে ঘটনা আছে, সেই দেশে ভূত এফএম আজীবন চলতে পারে বলে আমার বিশ্বাস। তো আর সব ঘটনায় যে আগে ঘটেছে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আগে, ব্যাপারটা এরকমও না। কিছু কিছু ঘটনা খুব রিসেন্টলি ঘটেছে, কিছু কিছু ঘটনা খুব, মানে ভূত এফএম চালু হওয়ার পরেও অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে, তাই না? একদম কিছুদিন আগেও ঘটে যাওয়া ঘটনা এরকমও আছে। তার মানে ঘটনা ঘটতেই থাকবে এবং ঘটনার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, তাই না? তো আমার মনে হয় যে সেই ঘটনাগুলো যদি আপনারা শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন আমাদের অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর একটা জিনিস বলবো, যারা ফেসবুকের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকে না দিয়ে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠান। সেটা অনেক বেশি ভালো আমাদের সবার জন্যই। এবং আপনি ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে ভূত এফএম, সেই পেজে গেলেও আপনি দেখতে পারবেন যে এটা ইমেইল করার অপশন রয়েছে। সেই ইমেইল করার বাটনটা প্রেস করে আপনি সহজেই আমাদের ইমেইল করতে পারেন, তাই না? সো ইটস ভেরি ইজি। আর যারা রেডিও ফুর্তি, তো পেজটা ভেরিফাইড। আনফর্চুনেটলি অনেকগুলো পেজ থাকার কারণে ভূত এফএম পেজটা ইজ নট ভেরিফাইড। তো এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ভূত এফএম আমাদের যে ভেরিফাইড পেজ রেডিও ফুর্তি, সেখানে কিন্তু ভূত এফএম এর পেজটা লিংক দেওয়া থাকে প্রত্যেকটা পোস্টের ওপরেই। সুতরাং সেখান থেকে আপনি সরাসরি আমাদের আসল যে পেজটা, রিয়েল যে পেজটা, সেই পেজে ল্যান্ড করতে পারেন। ইট ইজ ভেরি ইজি। তো আপনারা চাইলেই আজকে চেক করতে পারেন এবং আমাদের সাথে আপনারা থাকতে পারেন। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এই দুটো অ্যাড্রেসে এইভাবে গেলেও আপনি কোনো সময় ভুল পেজে ল্যান্ড করার সম্ভাবনা থাকবে না আপনার। সো আপনি সেভাবেও চাইলে করতে পারেন। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমাদের প্রথম যে অতিথি তিনি আবার আরেকটা ঘটনা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। সাকিব অ্যাগেইন। ইউ আর মোস্ট ওয়েলকাম। রাসেল ভাই, এখন যে স্টোরিটা শেয়ার করবো, এই স্টোরিটা হচ্ছে 2008 এর একটা ঘটনা। এই স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। রাসেল ভাই, সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। তো রাসেল ভাই, ও একটা টাইম হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট ছিল, বা মাদ্রাসা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে বলে যে, আব্বু আমার মাদ্রাসার পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসায় পড়বো না। তো তারপরে হচ্ছে ওর বাবা ওকে নিয়ে এসে একটা তারাগঞ্জে, একটা রংপুর জেলা তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা দেয় আর কি।
তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়, তো ওদের স্কুল থেকে যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। তো দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহিরে একটা পিকনিক প্লেস ছিল, তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে তো দেখা গেল যে ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাসগুলো ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে যে যার মতো বাসায় চলে যায়। তো ও বাসায় স্কুলে চলে আসে, আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল, তো ওর ফ্রেন্ডের নাম পারভেজ। তো পারভেজ সহ দুজন আসতেছিল। তো পারভেজ বলে, দোস্ত এখন তো রাত হয়ে গেছে, তো প্রায় 12টা বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলে, দোস্ত না থাকা যাবে না, আমার আগাদাগি করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসা যাইতে মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো বলে যাইতে পারবো। তারপর দেখ, ভেবে দেখ, অনেক রাত কিন্তু, ভয় পাবি আবার। না, কিছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর ওর কেমন জানি একটা গা শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়া যাচ্ছে, একটু ভয় ভয় কাজ করছে। তো ও ভাবলো একা একা আসতেছি, আর সেই সময় শীতকাল ছিল, যদিও ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি শেষের দিকে একটু একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা। তো ও বললো যে হয়তো বা সুইটার নিয়ে আসি নাই, হয়তো বা এরকম ফিল হচ্ছে। বাট ও ওখান থেকে জাস্ট যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে, ওর বডিতে কেমন যেন ফিল হচ্ছে। তো আসলে ভাই ওকে বাসা আসতে হলে একটা বাসঝাড় ক্রস করতে হয় ফার্স্ট অফ অল। তো ফার্স্ট অফ অল যখন ও বাসঝাড়টা ক্রস কাছে আসে, তো দেখতেছে বাসঝাড় গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাসঝাড় নড়ছে বা সামথিং লাইক। তো ও ওটা মাথায় না নিয়ে, ও মাদ্রাসার স্টুডেন্ট, একটু বুঝতে পারছে যেহেতু এত রাত, হয়তো তার সামথিং ইজ রং, কোনো একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও আরেকটু যখন সামনে এগোচ্ছে, তো সামনে যখন এগোচ্ছে বড় বট গাছ তাকে আবার ক্রস করতে হবে। ওই বট গাছটার কাছে যখন আসে, হঠাৎ করে বড় একটা ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভেঙে পড়ে। ওর প্রায় হচ্ছে 2 হাত সামনে ভেঙে পড়ে, আর একটু হলো মাথায় পড়তো। তো ও এটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। তো এত রাতে তো গ্রামের লোকজন দেখা যায় 7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। তো ও ভাবলো যে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, ও একটু মানে দোয়া জানে, ওগুলা মনে মনে পড়ছে। তো এখনো ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তো আমি একটা বাইপাস ইউজ করতে পারি। দেন ও কি করলো যে বাইপাসটা ইউজ করে আসলে ভাই ও তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। তো ভাবলো যে আমি ভিতর দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখন ও টার্ন নেয় হচ্ছে বাইপাস রোডের দিয়ে। দেন যখন যাওয়া শুরু করে, তো রাসেল ভাই ও আর একটু যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে, তো কাঁচা রাস্তা নামার পর সে ফিল Face it. Radio Money Furby. Hood FM. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, যেহেতু সবসময় ভালো দোলায় থাকেন। আমি খাজান মেইল। যে ঘটনাটা রাসেল ভাই এখন আপনাকে বলবো, সেই ঘটনাটা হচ্ছে আমার মানে নানার মুখ থেকে শোনা ঘটনাটা। তো কথা না বাড়ি ঘটনায় আসি। যে ঘটনাটা রাসেল ভাই এখন বলবো সেটা নানা আমাকে শুনিয়েছে রিসেন্টলি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 15 থেকে প্রায় 20 বছর আগের আর কি। হতে পারে সেটা 1900 বা 2000 এই সময়কার আর কি ঘটনা, একুরেট জানা নেই। তো ঘটনা বলি, আমার মামা আর কি, মানে উনার ছেলে, আমার মামা একজন খুব ভালো ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ইলেকট্রিশিয়ান ছিলেন না, আজও আছেন ইলেকট্রিশিয়ান। উনি যেটা করছিলেন যে উনি শিক্ষাগত যোগ্যতা আসলে অত বেশি না থাকার দরুন উনি আসলে কারিগরি শিক্ষায় উনি আসলে বেশি উনি গিয়েছিলেন। তো সেই কারণে উনি ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা উনি শিখেছিলেন এবং পরবর্তীতে ভালো একজন ইলেকট্রিশিয়ান হয়ে গেছে। তো যাই হোক, উনি তারপর যেটা হয়েছে যে উনি গ্রামে থাকতেন সবসময়, এবং গ্রামে যেহেতু থাকতেন তো সেক্ষেত্রে গ্রামে ছোটখাটো বিভিন্ন ধরনের কাজ উনি করার সুযোগ পেতেন, এবং গ্রামে ছোটখাটো বিভিন্ন কাজ করতে করতে একসময় উনি গ্রামে খুব সুখ্যাতি অর্জন করে ফেলেন, এবং পরবর্তীতে গ্রামের বাজারেই উনি একটা নিজের দোকান দিয়ে বসেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনার এই ব্যাপারটাতে আসলে অনেকে লাভবান হয়েছে। উনি খুব ভালো কাজ করার দরুন কম টাকায় উনি খুব ভালো কাজ করে দিতেন, সে কারণে উনার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, এবং উনি দেশের বিভিন্ন জায়গায় গিয়েও ছোট বড় বিভিন্ন শপিং মল, কমপ্লেক্স, অ্যাপার্টমেন্ট এইগুলোতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আর কি, করছিলেন। তো উনার ইনকামটা বেশ হচ্ছিল। তো আসলে আমি বলে রাখি আপনাকে যে উনি যে মানে বাজারে আসলে এই
দোকান ছিল ওনার, ওই দোকানটার আরো আশেপাশে আরো 2-4টা মানে এরকম ইলেকট্রিশিয়ানদের দোকান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ইলেকট্রিশিয়ানরা আমার মামার জন্য বেশি একটা ইনকাম করতে পারতেন না, কারণ আমার মানে সমস্যা যদি কারো হতো সবাই আসলে আমার মামার কাছে সমস্যা নিয়ে চলে আসতো, ওনাদের কাছে আর কেউ যেত না, ফলে ওনাদের ইনকামটা দিন দিন কমতে থাকে। তো যেটা হলো যে আমার মামা খুব ভালো করে দিনকাল যাপন করছিলেন, ওনার খুব ভালো দিনকাল যাচ্ছিল। একদিন হঠাৎ করে একটা প্রবলেম শুরু হয় যে রাসেল ভাই, যেটা আমাদের মামা খুবই হাসি খুশি মানুষ ছিলেন, তো দেখা গেল কি উনি একসময় খুবই মানে খুবই রাগান্বিত টাইপের মানুষে পরিণত হলেন। উনি ঘরে ঢুকেই উনি পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলেন, উনাদেরকে খুবই খারাপ ভাবে উনাদের সাথে আচরণ করলেন, অশ্লীল কথাবার্তা বলতেছিলেন, এবং দেখা গেল কি উনি ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম আচরণ করাতে ফ্যামিলি মেম্বার ওনার উপর অনেক ক্ষিপ্ত, মানে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এছাড়া উনি ওনাদের কাস্টমারদের সাথে হঠাৎ করে এরকম মানে বেমালুম যখন এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, মাঝে মাঝে গালি গালাজও করেছেন। তো এরকম অস্বাভাবিক ওনার আচরণে এবং পরিবর্তনে অনেকেই আসলে ওনার উপর রাগান্বিত হয়ে ওনার থেকে আসলে সাহায্য নেওয়াটা, মানে ওনার কাছে প্রবলেম নিয়ে আসাটা বন্ধ হয়ে যায়, এবং পরবর্তীতে ওনার ইনকাম সোর্সটা আস্তে আস্তে কমতে থাকে। ওনার কাছে লোকজন কম আসে, উনি কম কাজ করেন, আবার অনেক সময় দেখা যায় কি উনি কাজেই যান না। এইভাবে করতে করতে ওনার পরিবারে আর্থিক টানাপোড়েনের ব্যাপারটাও আসলে চলে আসে। এইভাবে মানে খিটখিটিয়ে একজন মেজাজের অধিকারী হয়ে গেলেন, এবং তার পাশাপাশি আবার আর্থিক টানাপোড়েনও লেগে গেল আমার মামার। তো ব্যাপারটা কিন্তু তখন ওই সময়টাতে আসলে খুবই ভয়াবহ। তো ফ্যামিলি মানে আমার মামার এরকম একটা বেগতিক অবস্থা দেখে আমার নানা আর সহ্য করতে পারলেন না। উনি যেটা করলেন যে উনি একজন খুব বড় একজন আলেমের কাছে আমার মামাকে নিয়ে গেলেন। একটা কথা বলে রাখেন আসলে আসলে আজ থেকে 15 বা 20 বছর আগে কিন্তু গ্রাম্য সাইডে যেসব মানুষরা ছিলেন তাদের আসলে ওই যে ভালো কোনো চিকিৎসার কিন্তু ব্যবস্থা ছিল না ওই জায়গায়। তো সেই কারণে আসলে ওনারা এইসব মানে ঝাড়ফুঁক বা পানি পড়া তাবিজ এগুলোতে খুবই বিশ্বাসী ছিলেন, প্রবল বিশ্বাসী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই এলাকায় খুব বড় একজন আলেম ছিলেন, এবং উনার মানে চিকিৎসাটা এতটাই ভালো কাজ করতো যে 10 জনের ভিতর 9 জনেরই একেবারে 100% তার শরীরেই তার চিকিৎসাটা কাজ করতো। ফলে যেটা হয়েছে যে সবাই ওনার খুব ভালো একজন ভক্ত হয়ে গেল। তো যাক, ওই আলেমের একটা ছোট্ট একটা হিস্ট্রি রাসেল আমি একটু বলি, একটা হিস্ট্রি ছোট্ট করে বলি। সেটা হচ্ছে রাসেল ভাই ওই আলেম কিন্তু শুরুতে কিন্তু আলেম ছিলেন না। উনি প্রথমে একটা মসজিদের ইমাম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াতেন, এবং উনি যে মসজিদে আসা যাওয়া করতেন মসজিদের আগে একটা কবরস্থান ক্রস করে ওনাকে আসা লাগতো। এখন কবরস্থান ক্রস করে যখন ওনাকে আসা লাগতো তখন উনি ওই কবরস্থান ক্রস করে 5 ওয়াক্ত নামাজ এসে পড়াতেন মসজিদে, আবার বাড়ি চলে যেতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন কবরস্থান ক্রস করে উনি আসা যাওয়া করতেন তখন কবরস্থানে থাকা একটা জিন উনার মানে উনাকে খুবই পছন্দ করে ফেলে এবং উনার সাথে থাকার জন্য মনস্তাব করে। এবং পরবর্তীতে একদিন ওই ইমাম সাহেব যখন রাতে ঘুমাচ্ছিলেন ওনার বাড়িতে, তখন ওই জিনটা আসলে উনার সামনে এসে হাজির হয় এবং উনাকে নির্ভয় দিয়ে বলেন যে হুজুর দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করবো না, জাস্ট আমার একটাই নিবেদন যে আমি আপনার সাথে থাকবো। তো হুজুর চিন্তা করলো যে এই জিনকে দিয়ে যদি আমি আসলে মানুষের ভালো কিছু করতে পারি তাহলে আমার যেরকম সুখ্যাতিও হবে, আমার 2 পয়সা আমি রোজগারও করতে পারবো, এছাড়া আমি ভালোও থাকতে পারবো। তো উনি সেই দিনটাকে সাথে সাথে বললো যে ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে রাখবো, তবে আমার 2টো শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, প্রথম শর্তটা হচ্ছে যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, দ্বিতীয়টা হচ্ছে যে আমি যা বলবো তুমি তা করবা। সেই দিনটাও রাজি হয়ে যায়। পরবর্তীতে আসলে উনি ওনার এরকম একটা চিকিৎসা দরবার খুলে বসেন, যেখানে আসলে প্রত্যেক দিন প্রায় দেখা যায় কি 100-150 রোগী ওনার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য, এবং দূর দূরান্ত থেকেও বিভিন্ন রোগী আসে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ ওনার চিকিৎসাতে যে খুব ভালো ফলাফল পাওয়া যায়। মানে সবারই একটা ধারণা ছিল যে ওনার কাছে গেলেই সুস্থ হয়ে যাবেন। তো আমার নানা খুব ভালো একজন মানে নামাজ পড়তেন, উনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে উনি ওই আলেমের কাছে আমার মামাকে নিয়ে যান। আলেমের কাছে যখন আমার মামাকে নিয়ে যান তখন ওই আলেম তাকে দেখেই মানে আমার নানা এবং আমার মামাকে দেখেই বললেন যে আপনারা দাঁড়ান, আপনাদের ভেতরে আসা লাগবে না, আমি আপনাদের সমস্যাটা জানি, আপনারা একটু বাইরে দাঁড়ান। আমার নানা এবং মামা খুবই অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আমরা তো এখনো উনার ঘরেই ঢুকলাম না, উনি কেমনে বুঝলেন যে আমাদের সমস্যা আছে এবং আমাদের সমস্যাটা উনি জানলেন কেমনে। তখন 10 মিনিট পরে আলেম উনার ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে আমি আপনাদের সমস্যাটা খুব ভালো করে জানি এবং আপনাদের সমস্যার সমাধানকে আজকে আমি রাতেই করব, সুতরাং আপনারা এখন বাড়ি যান, আমি এশা নামাজের পরে আপনাদের বাড়িতে আসবো।
তো আমার মামা এবং নানা কথা শুনে মানে ওনারা বলে যে ঠিক আছে আপনি আসেন, আপনার মতো সমস্যা নেই। তো যাই হোক উনি সেদিন রাত্রেবেলা ঈশা নামাজের পরে ওনার আসার কথা ছিল, তবে কোন একটা কারণে ওনার ঘর থেকে সেদিন বের হতে একটু লেট হয়ে যায় আলেমের। তো উনি প্রায় রাতে 10টার দিকে আসেন আর কি। একটু বলে রাখি আসলে ওই সময় কিন্তু শীতকাল ছিল, আর শীতকালে যে ব্যাপারটা হয় যে তখন কিন্তু আর এমনিতেও মানে গ্রামে গঞ্জে 10টা মানে অনেক কিছু, আর শীতের রাত হলে তো কথাই নেই। তো ওই সময় উনি ওনাদের বাড়িতে আসেন আলেম, এবং এসেই আসলে যেটা উনি দেখলেন মানে আমার নানা যেটা দেখলেন যে উনার হাতে একটা কেতলি টাইপের একটা জিনিস ছিল, একটা পাত্র ছিল কেতলি টাইপের। তো আমার আলেম এসেই বললেন যে আপনারা এই কেতলিটা ভর্তি করে আনুন পানি দিয়ে, 1 কেতলি পানি এটা ভর্তি করে আনুন, তবে পানিটা একেবারে বিশুদ্ধ হতে হবে। তো ওনারা যে পানিটা আসলে খেয়ে থাকেন মানে টিউবওয়েলের যে পানিটা ওনারা খেয়ে থাকেন, ওই টিউবওয়েলের পানিটাই আসলে ভালো করে পরিষ্কার করে ওই টিউবওয়েলের পানিটাই আসলে আলেমের জন্য নিয়ে আসলেন। এবং আলেম তখন বলল যে ধন্যবাদ, আপনারা এখন মাটিতে বসেন, আমি খাটে বসতেছি, আর আমার মামাকেও খাটে বসতে বলা হলো। তা আমার মামা হচ্ছে খাটের নিচের অংশে মানে খাটের পায়ের অংশে বসছে, আর মাথার অংশে বসছে হলো আলেম, আর আমার নানা নানি বসছেন হচ্ছে মাটিতে। তখন আমার নানাকে ওই আলেম নির্দেশ দিলেন যে আপনাদের ঘরে যত বাতি আছে সব নিভাই দেন। তো রাসেল ভাই তখনই না ওনাদের ওই জায়গায় মানে ইলেকট্রিসিটি ছিল না, ওনারা ওই যে হারিকেন বা ওই যে মোমবাতি জ্বালিয়ে আর কি ওনাদের দিন চলতো। তো বললো যে আপনাদের যত মোমবাতি আছে মোমবাতি গুলা নিভাই দেন, আর একটা কথা যে আপনারা এরপর থেকে যা দেখবেন সবকিছু শুধু দেখে যাবেন, আমি যতক্ষণ না কোনো কথা বলবো তার আগ পর্যন্ত আপনারা কোনো কথা বলবেন না। তো ওনারা সবগুলা বাতি নিভিয়ে দেন, ওনারা সবগুলা মোমবাতি নিভিয়ে দেওয়ার পরে আলেম তার কাজ শুরু করে। আলেম প্রথমে মোটামুটি প্রায় 5 থেকে 10 মিনিট বিভিন্ন ধরনের সূরা পড়তে থাকে, এবং সূরা পড়ার পরে যেটা করে যে উনি একটু চুপ হয়ে যান, মানে অনেকগুলো সূরা পড়ে ফেলেন, এবং সূরা পড়ার পরে উনি একসময় চুপ হয়ে যান। তো চুপ হয়ে যাওয়ার পর উনি খুব লম্বা করে একটা ফু দেন ওই পানিটার ভেতর, যে পানিটা ওই কেতলিতে আছে, ওই কেতলির পানিতে উনি লম্বা করে একটা ফু দেন, এবং ফু দিয়ে যেটা করেন যে ওই কেতলির পানিটা পুরো ঘরে একটাবার ছড়ায় দেন, ওই খাটে বসেই ছিটিয়ে দেন ওই পুরা ঘরের ভেতর ওই কেতলির পানিটা। তো যাই হোক কেতলির পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে রাসেল ভাই একেবারে সাথেই মনে হলো যে খুব ভারী একটা বস্তু, খুব ভারী, মানে প্রায় অনেকটা হলো যে কি বলি রাসেল ভাই যে 100 কেজি ওজনের যদি একটা মানুষ মানে 3 তলা উঁচু থেকে যদি একটা মাটিতে পড়ে, মাটির উপর যেরকম একটা প্রেসার তৈরি হবে ওই প্রেসারেই ওনাদের ঘরের টিনের উপর মনে হয় কিছু একটা পড়লো, এতটা শব্দ হয়েছে। এই শব্দে তো মানে আমার মামা নানা নানি সবাই ভয় পেয়ে গেছে, কিন্তু আলেম কিন্তু কোনো ভয় পান নাই। তো যেটা হলো রাসেল ভাই যে সবাই যখন এই শব্দটা শুনে ভয় পেয়ে যান, আলেম তখন বসেই রয়েছে, উনি ওনার কাজ করে যাচ্ছেন। তো তখন ওই শব্দটা আস্তে আস্তে করে মনে হচ্ছে যে চালের উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, এবং পরবর্তীতে ওনাদের ঘরের দরজা জানা রাসেল ভাই কিন্তু মোটামুটি বন্ধই ছিল, যেহেতু শীতের দিন বন্ধই ছিল। তখন ওনাদের ঘরের যে মানে ওই রুমের যে জানলাটা ছিল ওইটা এত জোরে রাসেল ভাই খুলে যায় যে মনে হলো যে কেউ যেন খুব জোরে ধাক্কা দিয়ে ওইটা ভেঙে ফেলতে চাইছিল, এমন জোরে খুলে যায়। খুলে যাওয়ার পরে রাসেল ভাই ওই জানলাটা দিয়ে খুব ভালো করে দেখা যাচ্ছে যে অন্ধকারের ভেতরে, এই অন্ধকারের ভেতরে একটা সাদা জিনিস ঢুকে যাচ্ছে, খুব সাদা একটা জিনিস ঢুকে যাচ্ছে। সাদা জিনিসটা ঢুকে আস্তে আস্তে ধোঁয়াটা ঢুকতে এবং পরবর্তীতে সম্পূর্ণ যখন ঢুকলো সেটা এসে আমার মামার পাশে এসে দাঁড়ালো। এখন মনে হতে পারে যে সাদা জিনিসটা কি, হয়তো হতে পারে কোনো কিছু, কিন্তু সবচেয়ে অবাক করা যে রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে ওই সাদা ধোঁয়াটা যখন একটা রূপ ধারণ করলো, সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ওই সাদা ধোঁয়াটা আমার মামার রূপ ধারণ করছে। মনে হলো যে আমার মামার আর একটা কপি এই জায়গায় এসে দাঁড়াইলো, একেবারে হুবহু আমার মামা, পুরো চেহারা তার, পুরো মানে মামা ওই জিনিসটা দেখার পরে আর মানে উনি সেন্স রাখতে পারে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো আমার নানা নানিও প্রচন্ড ভয় পেয়ে যান যে এটা কিভাবে সম্ভব, মানে একটা মানুষের আরেকটা কপি তার পাশে এসে দাঁড়ালো। তো যাই হোক তখন ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা বললো, মানে ফিসফিসিয়ে একেবারে আসছে ফিসফিসিয়ে, যেটা আমার নানা এবং নানি কেউই বুঝে নাই, কিন্তু ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা ওই সাদা ধোঁয়াটাকে মানে ওই কপিটাকে কিছু কথা বললো, এবং ওই যে দ্বিতীয় যে জিনিসটা ওই সাদা ধোঁয়াটা ওই কথাগুলো শোনার পরে আবার ফিসফিসে একটা রিপ্লাইও ওই আলেমকে দিল, মানে তাদের মধ্যে একটা কনভারসেশন হলো, কথাবার্তা হলো। তো যাই হোক যখন তাদের মধ্যে কথা হলো তখন আমার নানা দেখলো
যে ওই সাদা ধোয়াটা মোটামুটি বোঝা যাচ্ছে, সাদা ধোয়ার চালচলন বোঝা যাচ্ছে যে ওকে একটা কাজ দেওয়া হয়েছে এবং ও কাজটা করতে রাজি। তো তখনই সাথে সাথে ওই সাদা ধোঁয়াটা আমার মামার ঠিক 2 হাতে, বুকে এবং পেটে এই জায়গাটার ভেতরে একটা যা স্পর্শ করছে, জাস্ট একটা স্পর্শের সাথে সাথে আসল ভাই একটা দমকা বাতাস, মানে আমার মনে হলো যেন আমার মানে রুমের ভেতর হঠাৎ করে মনে হয় যে কেউ একটা দমকা বাতাস ঢুকাই দিছে, এরকম একটা ব্যাপার। একটা দমকা বাতাসের সাথে আমার মামার দেহের ভেতর থেকে একটা খুব চিকন একটা সরু লাঠির মতো একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো। ঠিক আছে, খুবই কালো একটা ধোঁয়া বেরিয়ে আসলো এবং কালো ধোঁয়াটা যখন, ওইটার কিন্তু কোনো রূপরেখা নাই, এটা একটা জাস্ট কালো ধোঁয়া দেখা যাচ্ছে, ওইটা এসে সাদা ধোঁয়াটার পাশে দাঁড়ালো এবং সাদা ধোঁয়া কিছু কথা কালো ধোঁয়াটাকে বললো এবং কালো ধোঁয়া সেই কথাগুলো শুনে কিছু রিপ্লাই আবার সাদা ধোঁয়াটাকে দিল। তারপরে আবার সেই সাদা ধোঁয়াটা কিছু কথা বললো এবং সেটাতে সম্মতিমূলক কিছু কথা মানে আবার সেই ইয়াটা বললো, যেটা আমার নানা নানি বুঝলো যে মানে সাদা ধোঁয়াটা কিছু কথা প্রথমে জিজ্ঞেস করছে, তারপর সাদা ধোঁয়াটা হয়তো কিছু কথা বলছে যেটাতে ওই কালো ধোঁয়াটা রাজি হয়েছে এবং সবচেয়ে বড় কথা রাসেল ভাই যখন রাজি হয়ে গেল তখন আস্তে করে সেই কালো ধোঁয়াটা ওই জানলাটা দিয়ে বেরিয়ে গেল। তো দমকা বাতাসের কারণে আসলে তখন মানে খুব খারাপ একটা অবস্থা, যে মোটামুটি সবকিছু ঘরে লড়ে চড়ে গেছে। তখন ওই সাদা ধোঁয়াটা যেটা হয়েছে রাসেল ভাই, ওই সাদা ধোঁয়াটা আবার কিছু কথা রিপ্লাই করে আলেমের কাছে জানালেন এবং আলেম ওকে বললো যে তুমি চলে যাও। তারপরে যেটা হলো যে সাদা ধোঁয়াটা মানে আমার মামার যে একটা কপি আসলো, ওই কপিটা আস্তেই করে আবার ধোঁয়ায় রূপান্তরিত হয়ে তখন সেটা জানলা দিয়ে না, সেটা দরজা খুলে বেরিয়ে গেল। হ্যাঁ, দরজা খুলে বেরিয়ে গেল, খুবই অবাক করা ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমার নানা নানি একেবারে বুঝে দেখছে, মানে দেখতেছে, পুরো ব্যাপারটা দেখলো এবং এই পুরো ব্যাপারটা সংগঠিত হতে মানে পুরো ব্যাপারটা হইতে মিনিমাম ওনাদের যে ধারণা যে সময় গড়াইছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় গড়াইছে পুরো ব্যাপারটা হইতে। খুব স্লোলি হয়েছে ব্যাপারটা, কিন্তু আমি খুব দ্রুত বললাম। তো রাসেল ভাই পরবর্তীতে যখন ওই সাদা ধোঁয়াটা বেরিয়ে গেল তখন আমার ওই আলেম আর কি আমার নানা নাকি বললেন যে আপনারা ঘরের আলো জ্বালান। তারপর তারা ঘরের আলোটা জ্বালালেন। আলো জ্বালানোর পরে যেটা হলো রাসেল ভাই, যে আলেম ওনাদেরকে বললেন যে দেখেন আপনার ছেলের সুখ্যাতি আসলে অনেক বেশি, হ্যাঁ এটা পুরো গ্রাম জুড়ে অনেক বেশি সুখ্যাতি এবং তার যে সততা বা তার যে এই যে তার বিভিন্ন ধরনের গুণ চরিত্র, এগুলোর কারণে লোক তার উপর সন্তুষ্ট। এই কারণে সে আসলে এত দূর পর্যন্ত আসছে এবং সে এখন খুব ভালো রুজি রোজগার করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনার ছেলের এই রুজি রোজগারের কারণে অন্য 2-3 জন 4 জনের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আপনার মানে বাজারে, যে বাজারে আপনার ছেলের দোকান, ওই বাজারে কিন্তু আরো 2-4 জন ইলেকট্রিশিয়ানেরও দোকান আছে, কিন্তু উনাদের যে ব্যবসাটা মানে উনারাও তো একই ব্যবসা করে, কিন্তু আপনার ছেলের জন্য উনাদের ব্যবসাটা প্রপারলি হচ্ছিল না। এই কারণে উনারা সংঘবদ্ধ হয়ে ঠিক করলেন যে কোনো কারণে যদি আপনার ছেলেকে ধ্বংস মানে মেরে ফেলা যায় তাহলে উনারা তো সোনায় সোহাগা, উনাদের ব্যবসাটা আবার উপর দিকে উঠে যাবে। তখন যেটা হয় যে উনারাও মানে একটা খুব বড় একজন আলেমকে দিয়ে আসলে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে একটা জিন প্রেরণ করেন আমার মামার শরীরে। তো প্রথমে জিনটা যেটা করে যে আমার মামার প্রথমে মানে শরীরে ঢুকেই আমার মামার মেজাজটা খিটখিটিয়ে করে ফেলেন এবং তারপরে যেটা করেন যে অসুস্থ বানায় ফেলেন। এর ফলে যেটা হয় যে আসলে মামার সাথে এই ঘটনাটা ঘটে। আর এই পুরো ঘটনাটা আসলে 100% সত্য এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগের ঘটনা, যেটা আমি কথায় কথায় আসলে আমি আমার নানা থেকে রিসেন্টলি জানতে পেরেছি। তার আসলে ঘটনাটা কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে তবে আপনি ঘটনাটা অফকোর্স শেয়ার করবেন, আর ভালো না লাগলেও সমস্যা নাই। তবে আমার কাছে খুবই রহস্যময়, আর পুরো ঘটনাটা আমি কল্পনা করলেই মানে আমার খুবই অবাক লাগে। তো যাই হোক রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে অফকোর্স সবার সাথে শেয়ার করবেন, প্লে করবেন এবং যারা এলে ঘটনাটা শুনবেন সকল লিসেনারদের অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম রাসেল ভাই। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুরতেরির FM। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 1:37। আমি রাসেল আছি সাথে এবং একটার পর একটা দারুণ ঘটনা শুনছি। এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা যাব, আমাদের সঙ্গে আরো যে অতিথি আছেন তার সাথে আমরা কথা বলবো এবং আপনার প্রথমে নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ রাজবীর খান আরিফ, আসছি উত্তরা দক্ষিণখান থেকে। জি বলেন। তো রাসেল ভাই, ঘটনা যেটা বলবো ওটা হচ্ছে 2008 সালে ঘটনা। তো 2008 সালে মানে আমার ফুপি মারা যায়, যার ফলে আমার স্কুল থেকে আমার আব্বু আম্মুর সাথে মানে গ্রামে চলে যায় দাদার বাড়িতে।
তো গ্রামে যাওয়ার পর 3 দিন পর যে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠান করানোর পর আম্মু বিকাল দিকে নানুর বাড়িতে চলে যায়। যার ফলে নানুর বাড়িতে যাওয়ার পর রাত্রির দিকে মামা, আমি, আব্বুর কাছে ফোন আসে যে নানু শ্বাসকষ্ট হয়েছে আর কি, সেজন্য আর্জেন্ট একটু বাড়িতে আসলে ভালো হয়। আচ্ছা। তো মামার সাথে মামা বলতেছে আমাকে যে বাড়িতে যাব কিনা, তো মামা আমাকে বলতেছে যে আমিও সাথে যেতে আর কি। তো তাই বাইক নিয়ে আর কি আমরা যাবো, রওনা দিব, সে ব্যবস্থা করে আমরা বের হয়েছি বাইক নিয়ে। তো আব্বু বলতেছে আব্বু সকালবেলা আসবে, তো আমি চলে যেতে আর কি, আমি আর মামা। তো আমি বাইক ড্রাইভ করতে চাইছিলাম, কিন্তু আব্বু নিষেধ করতে আমাকে আর ড্রাইভ করতে দেয়নি, বলছে মামাকে ড্রাইভ করতে। তো মামা ড্রাইভ করতেছে, একটা বাজার গেছিল আর কি, বাজার থেকে। তো আমাকে বলছে যে, আমি মামাকে বললাম যে মামা আমি ড্রাইভ করব, তুমি আমাকে দাও। তো ড্রাইভ করতেছি, তো ড্রাইভ করার মাঝপথে হেডলাইটের যে আলোটা, এই আলোটার যে আলোতে আমার চোখে পোকা পড়ে আর কি চোখে, যার ফলে মামা আমাকে বলে যে হেলমেট পরে নিতে। তো হেলমেট পরে যাচ্ছি, তো হঠাৎ মশা হেলমেটের গ্লাসে পড়ে গ্লাসটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি আবার সামনে হেলমেটটা খুলে আবার সামনের দিকে যাচ্ছি। তো রাস্তার পাশে একটা পারিবারিক কবরস্থান পড়ে আর কি। তো পারিবারিক কবরস্থানটা তো আমি ক্রস করার সময় ডিপার দিয়ে বাইকের ডিপার দিয়ে হেডলাইট বাড়ি দেওয়ার সময় একটা কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো মামা বলতেছে যে এখানে একটু গাড়িটা স্লো করো, দেখো কি বলে। তো আমি স্লো করছি, করার পরে মহিলাটা বলতেছে যে ওনার অনেক বড় বিপদ, ওনাকে হেল্প করার জন্য। তো মামা বলতেছে যে কি হেল্প, বলতেছে আপনারা তো এরকম গ্রামে যাবেন, তো আমাকে এই গ্রামটায় নামিয়ে দিন। তো মামা বলতেছে যে আমি এই গ্রামে যাব, তো আপনি এটা কিভাবে জানেন? তো মামার মনে একটা গটকা লেগে যায় আর কি। তো মামাকে বলতেছে যে আপনি এর সামনের দিকে এগিয়ে যাও। তো আমি সামনের দিকে যাচ্ছি, তো হঠাৎ দেখি গ্রাম অঞ্চলে সাধারণত রাসেল ভাই এসব বড় বড় ডিস্ট্রিক্ট লরি এসে। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আমাদের যে ভূত এফএমের যে পেজটা রয়েছে, সেই পেজ থেকেও আমি পড়বো, এখন পড়ছি রেডিও ফুর্তির পেজ থেকে। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি মামুন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওসমান সাদি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শুভ দত্ত সৌরভ বাগেরহাট থেকে, নীরব হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং এমডি সাজ্জাতুল ইসলাম সাগর আমাদের সঙ্গে আছেন, ফরহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন রাকিব খান জিএস আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি এশা বিন সিদ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সুদীপ্ত সাহা জেসন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি অর্ণব নিবিড় আমাদের সঙ্গে আছেন, আহসান রহমান আছেন, এমডি জুবায়ের, আতিক জাওয়াদ আদনান আমাদের সঙ্গে আছেন শামীম এরশাদ, কবি সাহেব আমাদের সঙ্গে আছেন, মারুফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি জুবায়ের হাসান সহ আরো অনেকে। ধন্যবাদ যারা রেডিও ফুর্তির পেজে এতক্ষণ পর্যন্ত কমেন্ট করলেন তাদের প্রত্যেককে। এবং আমাদের এই পেজটার অ্যাড্রেস ছিল www.facebook.com/radio.furti, এবং এই অ্যাড্রেসে আমরা এতক্ষণ আপনাদের কমেন্টগুলো পড়লাম। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে সাদ আছেন আমাদের সঙ্গে ভূত এফএমের পেজে, এমডি জুবাইর হাসান আছেন, আবির আজমুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এখানে আসলে একজনই অনেক বার করে পাঠাচ্ছেন, যে জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং আমাদের এই পেজটির অ্যাড্রেস www.facebook.com/radio.furti। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে যারা ঘটনা পাঠাবেন এবং যারা আমাদের সাথে ভূত এফএমে অংশগ্রহণ করতে চান, তারা আপনাদের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনা পাঠাতে হলে খুব ইজি একটা প্রসেস আপনাকে ফলো করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে কাইন্ডলি মনে রাখতে হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। এবং আজকে আমাদের হাতে আসলে আর সময় নেই, আমাদের আজকে শেষ করতে হবে। কথা হবে আপনাদের সাথে আরো একবার আগামী শুক্রবারে। এবার ইনভাইট
যারা ইনভাইটেশন পেতে চান বা যারা এখানে এসে ঘটনা শেয়ার করতে চান তারা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠাবেন। অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।